আসসালামু আলাইকুম। টেকনিক এডুকেয়ার একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম। আমি সোহেল সরকার। আজকে একাদশ, দ্বাদশ শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে আলোচনা করব। যে সাবজেক্টটা অনেকের কাছে একটা আতঙ্কের নাম। সেই সাবজেক্টটি হলো আইসিটি অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আমরা যদি এই একাদশ, দ্বাদশ শ্রেণীর আইসিটির বইটি খেয়াল করি বা বইটি দেখি তাহলে সেক্ষেত্রে আ একাদশ, দ্বাদশ শ্রেণীর আইসিটিতে মোট ৬ টি অধ্যায় রয়েছে। তো এখানে খেয়াল করলে দেখতে পাবো যে ১ম ২ টি অধ্যায় যে কেউ রিডিং পড়লেই সেখান থেকে ভালো করা সম্ভব। কিন্তু বাকি যে ৪ টি অধ্যায় রয়েছে অর্থাৎ ৩য় থেকে ৬ষ্ঠ অধ্যায় পর্যন্ত যে বাকি অধ্যায়গুলো রয়েছে, সেই অধ্যায়গুলো আসলে শুধু রিডিং পড়লে হয় না। সেখানে কিছুটা তাত্ত্বিক বিষয় রয়েছে যেগুলো আ বোঝার বিষয় আছে। আ সে সেগুলো বারবার চর্চা করতে হয়। তাহলে অ্যা সেখানে ভালো করা সম্ভব। তো আমি আমার একাডেমিক লাইফে আমি নিজেও আইসিটিতে এ প্লাস পেয়েছিলাম। এখন এবং আমি ৩-৪ বছর ধরে আইসিটি পড়িয়ে আসছি। আমার এই অভিজ্ঞতা থেকে দীর্ঘদিন আমার একাডেমিক লাইফের অভিজ্ঞতা এবং দীর্ঘদিন আইসিটি পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, অনেকেই আইসিটিকে যতটা কঠিন ভাবে, আইসিটি আসলে ততটা কঠিন নয়। আইসিটির নির্দিষ্ট কিছু বিষয় রয়েছে যেগুলো তাত্ত্বিক বিষয়। সেগুলো যদি ভালোভাবে আয়ত্তে কেউ নিয়ে আসতে পারে, তাহলে তার পক্ষে আইসিটিতে ভালো করা অবশ্যই সম্ভব। তো আমরা আইসিটির সেই কঠিন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কি আসলে সেই কঠিন বিষয়গুলো কি সেটা আমরা খেয়াল করব। তো এখানে দেখা যাচ্ছে যে আইসিটির ৩য় অধ্যায়ে ১ম অংশ সংখ্যা পদ্ধতি, ৩য় অধ্যায়ের ২য় অংশ ডিজিটাল ডিভাইস, ৪র্থ অধ্যায় HTML, ৫ম অধ্যায় সি প্রোগ্রামিং এবং ৬ষ্ঠ অধ্যায়ের ডেটাবেজ রিলেশন। এগুলোই হচ্ছে আইসিটির ভিত্তি। আর এগুলোই অধিকাংশ স্টুডেন্ট এই বিষয়গুলো না জানার কারণে বা হচ্ছে এই বিষয়গুলোকে ভয় পাওয়ার কারণেই আইসিটি তাদের কাছে অনেক কঠিন মনে হয়। তো আমরা এই আইসিটির এই কঠিন বিষয়গুলো কিভাবে টেকনিকের সাহায্যে সহজ উপায়ে আয়ত্তে নিয়ে আসা যায়, কিভাবে আইসিটিতে ভালো করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে ধাপে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখন বিষয় হচ্ছে যে এই, এই তাত্ত্বিক বিষয়গুলো কঠিন হলেও তাত্ত্বিক বিষয়ে কিন্তু গণিতের মতো নাম্বার পাওয়া যায় যদি সঠিক হয়। তাহলে আমরা এখন ধারাবাহিকভাবে আলোচনা শুরু করি। তো চলুন ক্লাস শুরু করা যাক। ১ম এই আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। সংখ্যা পদ্ধতি আলোচনা করার আগে আমাদের সংখ্যার উৎপত্তি সম্পর্কে জানতে হবে। সংখ্যার উৎপত্তি আসলে কিভাবে হলো? সভ্যতার আমরা খেয়াল করে দেখব, সভ্যতার সূচনা লগ্ন থেকেই মানুষ হিসাবে বা গণনার কাজে সংখ্যার ১ম ব্যবহার করে বা সংখ্যার জন্ম হয় সভ্যতার সূচনা লগ্ন থেকেই। এখন ১ম দিকে মানুষ হাতের আঙ্গুল দিয়ে অ্যা হিসাব নিকাশ করত। এমনকি দেখা যায় যে নুড়ি পাথর এছাড়া গো দড়ির দড়িতে গিঁট বেঁধেও প্রাচীনকালে মানুষ হিসাব নিকাশ করেছে, গণনা করেছে। পরবর্তীতে ধাপে ধারাবাহিকভাবে একটা সময় সংখ্যার ব্যবহার হতে শুরু করে। এমনকি আমরা এই যে দশমিক সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যার ব্যবহার এগুলো ধারাবাহিকভাবে আমরা পেয়েছি। এখন বিষয় হচ্ছে তাহলে আমাদের এই সংখ্যা পদ্ধতি জানার আগে মৌলিক কিছু বিষয় সম্পর্কে ধারণা নিতে হবে। যেমন অঙ্ক।
অঙ্ক, সংখ্যা যেমন খেয়াল করি। আমরা খেয়াল করি অঙ্ক, অঙ্ক আসলে কি? সংখ্যা প্রকাশ করার প্রতীকেই বিভিন্ন যে প্রতীক রয়েছে অর্থাৎ সংখ্যা প্রকাশ করার বিভিন্ন প্রতীকই হচ্ছে কি অঙ্ক। আর সংখ্যা কি? এক, এক বা একাধিক অঙ্ক পাশাপাশি বস বসলেই বা পাশাপাশি বসাকেই সংখ্যা বলে। তাহলে যেমন খেয়াল করি, এই যে এখানে ১২৫ এটা কি? এটা একটি সংখ্যা। আবার এই ১২৫ সংখ্যার মধ্যে এই যে ১, ২, ৫ এগুলো কি? এগুলো হচ্ছে আলাদা, আলাদা ৩ টি অঙ্ক। এখানে ১ একটি অঙ্ক, ২ একটি অঙ্ক, ৫ একটি অঙ্ক। তবে মনে রাখবো এই ১ থেকে ৯ পর্যন্ত এগুলো যেমন অ্যা আলাদা একেকটি অঙ্ক, আবার এগুলো কিন্তু আলাদা একক সংখ্যাও হতে পারে। এটা আমরা খেয়াল রাখবো। এখন সংখ্যা পদ্ধতি তাহলে কি? কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে কি বলে? সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি মূলত ২ ধরনের। এক পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং খেয়াল করি সংখ্যা পদ্ধতি ২ ধরনের। পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে বর্তমানে প্রচলিত সংখ্যা পদ্ধতি। অর্থাৎ বর্তমানে যে আমরা সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটাই হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি এগুলো হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে মনে রাখবো যে পজিশনাল সংখ্যা পদ্ধতি হতে হলে ৩ টি শর্ত পূরণ করতে হবে। প্রথমত এর নিজস্ব মান থাকতে হবে, এর বেস বা ভিত্তি থাকতে হবে এবং তৃতীয়ত এর আ স্থানীয় মানও থাকা লাগবে। তারপর আমরা খেয়াল করি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। মনে রাখবো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি একটি প্রাচীন সংখ্যা পদ্ধতি। অর্থাৎ আ এখানে আরেকটি বিষয় মনে রাখবো যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির নিজস্ব মান আছে কিন্তু স্থানীয় মান নেই। এখানে প্রায় একটি প্রশ্ন হয়। যেমন প্রাচীন হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি। এখানে প্রায় একটি প্রশ্ন হয় যে নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি? অবশ্যই প্রাচীন হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি। এটা মনে রাখবো। এটা প্রায় পরীক্ষায় আসে। আরো কিছু মৌলিক বিষয় আছে সংখ্যা পদ্ধতির, যেগুলো আমাদের অবশ্যই শিখা লাগবে। এগুলো হচ্ছে সংখ্যা পদ্ধতির যে রূপান্তর আছে, সেই সংখ্যা পদ্ধতির রূপান্তরে এই মৌলিক বিষয়গুলো কাজে দিবে। সেগুলো কি? যেমন সংখ্যা পদ্ধতির সংখ্যা পদ্ধতির পেজ বা তারপর এখন সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতির রূপান্তরের ক্ষেত্রে আমাদের কয়েকটি বিষয় জানতে হবে সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি এবং স্থানীয় মান। এই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি আসলে কি? সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি কোন পদ্ধতিতে ব্যবহৃত মোট বর্ণসমূহই হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি। যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট বর্ণসমূহ বা প্রতীকসমূহ হচ্ছে ১০ টি। অর্থাৎ ০ থেকে ৯ পর্যন্ত মোট ১০ টি এ বর্ণ বা প্রতীক দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত হয়। এই কারণে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি ১০।
এরপর বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে ২ কারণ এখানে ০ এবং ১ এ ২ টি প্রতীক ব্যবহৃত হয়। এরপর অ্যা অক্টালের বেস বা ভিত্তি হচ্ছে ৮ কারণ এখানে ০ থেকে ৭ পর্যন্ত মোট ৮ টি বর্ণ বা প্রতীক ব্যবহৃত হয়। এরপর হেক্সাডেসিমালের আ বেস বা ভিত্তি হচ্ছে ১৬ কি কারণে? কারণ এখানে ০ থেকে ৯ পর্যন্ত আ অঙ্ক বা প্রতীক এবং এ থেকে F পর্যন্ত অর্থাৎ A, B, C, D, E, F এ এগুলো প্রতীক এই মোট ১৬ টি প্রতীক হেক্সাডেসিমালে ব্যবহৃত হয় বলেই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে ১৬। তাহলে আমরা বেস বা ভিত্তি জানলাম। এরপরে স্থানীয় মান। সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে স্থানীয় মান বলতে কি বোঝায়? আমরা মনে রাখবো যে কোন সংখ্যায় অঙ্ক সমূহের অবস্থান ভেদে যে মান সেটাই হচ্ছে স্থানীয় মান। আমরা এটা একটু খেয়াল করি। ১২৫ এটা একটি সংখ্যা। ১২৫ একটি সংখ্যা। এই সংখ্যায় কয়টি অঙ্ক আছে? ৩ টি। ১, ২ এবং ৫ ৩ টি আলাদা অঙ্ক আছে। এখন এই ১ এর নিজস্ব মান কি? নিজস্ব মান কিন্তু ১ এবং এই অবস্থান ভেদে তার তার মান কি? তৃতীয় অর্থাৎ শতক। ২ এর নিজস্ব মান কি? ২ এবং ২ এর অবস্থান ভেদে মান হচ্ছে দ্বিতীয় বা দশক। এরপর ৫ এর নিজস্ব মান ৫ এবং এর অবস্থান ভেদে মান হচ্ছে ১ম বা একক। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করব যে ১ এর নিজস্ব মান হচ্ছে ১, ২ এর নিজস্ব মান ২, ৫ এর নিজস্ব মান ৫ এবং স্থানীয় মানের ক্ষেত্রে ১ এর স্থানীয় মান অবস্থান ভেদে ১ এর মান হচ্ছে শতক অর্থাৎ আ ৩য় অবস্থানে অর্থাৎ শতকে। তাহলে গাণিতিকভাবে এই সংখ্যাটিকে যদি প্রকাশ করি তাহলে কেমন হয়? এখানে ১ আছে, ১০০ আছে ১ টি, তারপর ২, ১০ আছে ২ টি, এরপর ১ আছে ৫ তাহলে এটা এভাবে লিখতে পারি। খেয়াল করি। আমরা এই যে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি ১০ ধরে যদি অ্যা এই গাণিতিক হিসেবে প্রকাশ করি তাহলে এখানে ১০ এর উপর পাওয়ার ২ মানে হচ্ছে ১০০। আবার ১০ এর উপর পাওয়ার ১ মানে কত? ১০। আবার এখানে ১০ এর উপর পাওয়ার ০ মানে হচ্ছে ১। এখানে একটা বিষয় মাথায় রাখবো যে ০ ব্যতীত যেকোনো সংখ্যার উপরে পাওয়ার বা ঘাত যদি ০ হয় তাহলে তার মান ১ হয়। তাহলে আমাদের এই থিওরিটা সংখ্যা পদ্ধতির রূপান্তরের ক্ষেত্রে প্রয়োজন হবে। এইটা আমরা মনে রাখার চেষ্টা করব। এখন আমরা এক নজরে সংখ্যা পদ্ধতির সংক্ষিপ্ত পরিচিতি নিয়ে আলোচনা করব। একটা বিষয় মাথায় রাখবো যে সংখ্যার রূপান্তরের ক্ষেত্রে এই বিষয়গুলো খুবই ইম্পোর্টেন্ট। তাহলে খেয়াল করি দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত সংখ্যা ব্যবহৃত চিহ্নসমূহ ০ থেকে ৯ পর্যন্ত অর্থাৎ ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এই ১০ টি চিহ্ন দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত হয়। তাই দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে ১০। এখন বিষয় হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি প্রকাশ করা হয় কিভাবে? এটা খুবই ইম্পোর্টেন্ট যে আমরা কোন সংখ্যা পদ্ধতি চিনব কিভাবে? এটা খেয়াল রাখবো, মাথায় রাখবো যে এই বেজ দেখেই আমরা আসলে
চিহ্নিত করব যে কোনটা কোন সংখ্যা পদ্ধতি। যেমন এখানে বেজ হচ্ছে ১০। তাহলে কোন সংখ্যা পদ্ধতির বেজ ১০? দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। এরপর বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত চিহ্ন হচ্ছে ২ টি ০, ১। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেহেতু ০, ১ এই ২ টি চিহ্ন ব্যবহৃত হয়, তাই বাইনারির বেস বা ভিত্তি হচ্ছে ২। এখন বাইনারি সংখ্যা পদ্ধতিকে কিভাবে প্রকাশ করা হয়? এই যে এখানে খেয়াল করি, বেস এখানে বেস ২ মানে হচ্ছে এটা বাইনারি সংখ্যা পদ্ধতি। এটা বাইনারি সংখ্যা পদ্ধতির উদাহরণ। এরপর অক্টাল সংখ্যা পদ্ধতি খেয়াল করি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত চিহ্ন ৮ টি। ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ অর্থাৎ ০ থেকে ৭ পর্যন্ত। যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতিতে মোট ৮ টি চিহ্ন ব্যবহৃত হয়, তাই অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে ৮। অক্টাল সংখ্যা পদ্ধতি কিভাবে প্রকাশিত হয়? এটা বেজ দেখে চিনব। যেমন এখানে বেজ কত? ৮। তাহলে এটা কোন সংখ্যা পদ্ধতি? এটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। এরপর হেক্সাডেসিমাল সংখ্যা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট চিহ্নসমূহ ১৬ টি। ০ থেকে ৯ পর্যন্ত ১০ টি এবং এই ইংরেজি ক্যাপিটাল লেটার A, B, C, D, E, F এই ৬ টি। অর্থাৎ মোট ১৬ টি চিহ্ন হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত হয়। তাই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে ১৬। এখন হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি প্রকাশ করা হয় কিভাবে? বেজে বেজে যদি ১৬ থাকে তাহলে সেটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। যেমন 2FA বেস কত? ১৬। তাহলে এটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এই, এই ছকটা মাথায় রাখবো। এই ছকটা আমাদের সংখ্যা সংখ্যার রূপান্তরের ক্ষেত্রে খুবই কার্যকরী। এটা যদি আমরা এই বেস দেখে যদি কোন সংখ্যা পদ্ধতি চিহ্নিত করতে পারি, তাহলে সংখ্যার রূপান্তরটা আমাদের কাছে অনেক ইজি হবে, অনেক সহজ হবে। আর কোন সংখ্যা পদ্ধতির বেস কত সেটাও মাথায় রাখবো এবং কোন সংখ্যা পদ্ধতিতে কোন চিহ্ন ব্যবহৃত হয় বা কোন পর্যন্ত চিহ্ন ব্যবহৃত হয়, কতগুলো চিহ্ন ব্যবহৃত হয় এই বিষয়গুলো মাথায় রাখবো। তাহলে সহজেই সংখ্যা পদ্ধতির রূপান্তরটা আমরা সহজেই করতে পারবো। তো আজকের সংখ্যা পদ্ধতির ১ম ক্লাস, আজকের এই ক্লাস এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করব। ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।